আগের নামেই ফিরছে চারুকলার বৈশাখী উৎসব। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। 1989 সালে তখন নাম ছিল আনন্দ শোভাযাত্রা। পুনরুদ্ধার করেছি যে আমরা সেই আনন্দ শোভাযাত্রাকে একটি নিবর্তনমূলক স্বৈরাচারী ব্যবস্থার অবসান, রাজনৈতিক এবং সামাজিক। ইসরায়েলি গণহত্যা বন্ধ আর স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে জুমার নামাজের পর বিভিন্ন স্থানে বিক্ষোভ, বিশ্ব নেতাদের নীরব ভূমিকায় ক্ষোভ। অন্তর্বর্তী সরকারের 5 বছর ক্ষমতায় থাকার অধিকার নেই, মন্তব্য সেলিমা রহমানের। দেশে গণতন্ত্র ফেরাতেই নির্বাচন চাইছে বিএনপি। দেশ কি রাখতে চায় আমরা জানি, 5 বছর থাকার মতো এই সরকারের কোনো অধিকার নাই। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাড়ির পাশেই মাটি চাপা অবস্থায় 2 নারী এবং 1 শিশুর মরদেহ উদ্ধার, সবাই একই পরিবারের গৃহকর্তা আটক। রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ভোলা সদর হাসপাতালে তুলকালাম, চিকিৎসক লাঞ্ছিত, অবহেলার অভিযোগ স্বজনদের। ঢাকায় বিনিয়োগ সম্মেলনে আস্থা তৈরি হয়েছে উদ্যোক্তাদের মাঝে, বলছেন বিশ্লেষকরা। প্রফেসর ইউনূসের ইমেজ কাজে লাগালে দ্রুত সুফল পাবে দেশ। বাংলাদেশের জন্য অত বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা সুসময় সামনের দিকে দেখতে পাবো। বিদেশি ইনভেস্টররা যে পরিমাণ একটা সম্মান এখানে পেয়েছে বা আগ্রহ দেখেছে বাংলাদেশ সরকারের, এতে তারা কিন্তু উৎসাহিত হয়েছে। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে। বাংলাদেশের হয়ে খেলতে রাজি কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। জুনে সিঙ্গাপুর ম্যাচের আগে আনুষ্ঠানিকতা সারতে চায় বাফুফে। আজকে সমিত সোম কনফার্ম করেছে, আমার সাথে সরাসরি যোগাযোগ হয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেসেজের মাধ্যমে, যে উনি ইনশাল্লাহ ইচ্ছা পোষণ করেছে, উনি খেলতে চান। শেষ পর্যন্ত আগের নামেই ফিরছে চারুকলার বৈশাখী উৎসব। আগের আনন্দ শোভাযাত্রা নামেই এবারের উৎসবটি হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, মঙ্গল শব্দটা দিয়ে এতদিন ফ্যাসিবাদের চর্চা হয়েছে। কারো চাপে নয়, শোভাযাত্রার শুরুর সময়ের যে নাম ছিল সেই নাম এবং ঐতিহ্য ফিরিয়ে আনা হয়েছে এবার। আর এবারের প্রতিপাদ্য এবং মোটিভ মিলিয়ে শোভাযাত্রার মূল ধারণা ফ্যাসিবাদ চর্চার বিনাশ, সব ধর্ম, বর্ণ এবং জাতির অংশগ্রহণ। এবারে বাংলা নতুন বছরের শোভাযাত্রার মোটিফের মধ্যে এটা নিয়েই আলোচনা বেশি। আয়োজকরা বলছেন, এটা ফ্যাসিবাদের মুখাকৃতি। স্বৈরাচারী চর্চা বিলোপে এই অবয়বই হয়ে থাকবে নিদর্শন। সকলকে নববর্ষের অগ্রিম। বাংলা 1432 বর্ষবরণ শোভাযাত্রায় নতুন নতুন চমক আনছে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। বড় পরিবর্তন নামে। মঙ্গল শোভাযাত্রার নাম এখন বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার এই মঙ্গল শব্দটাকে এমনভাবে চর্চায় নিয়ে এসেছে, এটা যথেষ্ট রকম কিন্তু ব্যাড ফিলিংস কাজ করছে সোসাইটির বিভিন্ন ধরনের মানুষ। 1989 সালে তখন নাম ছিল আনন্দ শোভাযাত্রা। পুনরুদ্ধার করেছি যে আমরা সেই আনন্দ শোভাযাত্রাকে। শোভাযাত্রার নাম পরিবর্তন এবং ফ্যাসিবাদের মোটিফ নিয়ে শুরু থেকেই চলা আলোচনা ও সমালোচনার জবাব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। একটি নিবর্তনমূলক স্বৈরাচারী ব্যবস্থার অবসান, রাজনৈতিক এবং সামাজিক। একটি নিবর্তনমূলক ব্যবস্থা একটি প্রতীকী মুখাভাবে। এর ভেতর যদি আপনি কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে দেখতে চান, সেটা আপনার স্বাধীনতার শৈল্পিক প্রকাশ। যদি আপনি মনে করেন যেটি একটি সার্বিক প্রতীক আকার আমি দেখব, সেটি আপনার প্রতি। ঠিক একইভাবে আমাদের পানির বোতলের ব্যাপারটাও তাই। বর্ষবরণ শোভাযাত্রার এবারের রুটটাও বেশ বড়। চারুকলা সামনে থেকে শুরু হয়ে শাহবাগ ঘুরে টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর, আবারও টিএসসি হয়ে চারুকলায় গিয়ে শেষ হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান র্যালির সামনে নয়, থাকবে কৌশলগত। আমাদের র্যালির বহরের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে না রাখার সিদ্ধান্ত নিয়েছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বরাবর আমরা দেখেছি এমনভাবে থাকে, তাতে অনেক সময় মনে হয় এটা পুলিশের র্যালি হচ্ছে। মেট্রোর শাহবাগ এবং টিএসসি স্টেশন দুটো বন্ধ থাকবে।
মানে এখানে যাত্রী উঠবে না এবং নামবে না, মেট্রো চলবে কিন্তু এটা চলবে না, বাট 11টা 12টার পরে আমাদের রেলি শেষ হয়ে গেলে এই দুটো ওপেন হয়ে যাবে। চারুকলার আনন্দ শোভাযাত্রায় এবার 28 জাতিগোষ্ঠীর পাশাপাশি শতাধিক শিল্পী গাইবেন ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদী গান। নারী ফুটবলার সহ বিভিন্ন শ্রেণী, পেশা, ধর্ম, গোত্রের মানুষের অংশগ্রহণ থাকছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায়। কর্তৃপক্ষ বলছে, ইউনেস্কো যে সাংস্কৃতিক প্রেক্ষাপটে বাংলা বছর বরণ শোভাযাত্রার স্বীকৃতি দিয়েছে সেটার বাস্তবিক প্রয়োগ থাকবে এবারের আয়োজনে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। 1985 সালে যশোর থেকে শুরু হয় বাংলা নববর্ষের র্যালি। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের আয়োজনে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদী আয়োজন বৈশাখ শোভাযাত্রা। শুরুর দিকে আনন্দ শোভাযাত্রা নামে থাকলেও বেশ কয়েক বছর পর পাল্টে করা হয় মঙ্গল শোভাযাত্রা। বাংলা বর্ষবরণের শোভাযাত্রা পুরনো নামে ফেরায় খুশি উদ্যোক্তারা। বলছেন, হিংসা বিদ্বেষের বিরুদ্ধে কঠিন প্রতিবাদ হোক এবারের বর্ষবরণের। রিয়াজ রাহানের রিপোর্ট। সময়টা 80-র দশক। দেশে তখন স্বৈরাচারের বিরুদ্ধে তীব্র সংগ্রাম। বুটের তলায় পিষ্ঠ মানুষের অধিকারী ফিরিয়ে আনার লড়াই। কথায় কথায় বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠান। স্বৈরাচারের জাতাকলে চিড়ে চ্যাপ্টা হওয়া নিরানন্দের সময়টাকে আনন্দময় করতে 1989 সালে রাজধানীতে প্রথমবারের মতো পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। নিজেদের সংগৃহীত অর্থে শুরু হওয়া আয়োজনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রথম আয়োজনে অংশ নেয়াদের একজন শিল্পী ফরিদুর রহমান জানাচ্ছিলেন সে আয়োজনের পটভূমি। এরশাদ পিরিয়ডে যে আমাদের নিরানন্দ ভাবটা ছিল ক্যাম্পাসে, মানে হঠাৎ করে ক্যাম্পাস বন্ধ হয়ে যায়, একবার প্রায় 6 মাস একটানা বন্ধ ছিল, যেটাকে আমরা এরশাদ ভ্যাকেশন বলি। কথাই ছিল এটা এরশাদ ভ্যাকেশন, মানে হুট করে ক্যাম্পাস বন্ধ করে দেয়, এরকম একটা পরিস্থিতি থাকতো। প্রায় ক্যাম্পাসে নানা রকম অস্থিরতা তৈরি হতো। এরকম আমরা জাস্ট বৈশাখটাকে সেলিব্রেট করার জন্য আনন্দ শোভাযাত্রা নামে শুরু করি। তারও প্রায় বছর 4 আগে 1985 সালে দেশে প্রথম বৈশাখ উদযাপনের আয়োজন করে যশোরের চারুপাঠ আর্ট ইনস্টিটিউট। প্রতিষ্ঠানের কর্ণধার মাহবুব জামিল শামীম বলছিলেন, কিভাবে এমন আয়োজনকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার নিরন্তর চেষ্টা ছিল তাদের। আমাদের ছাত্রছাত্রী নিয়ে আমি অংশগ্রহণ করে ওখানে চালু করছি এবং বরিশাল, ময়মনসিংহ সব জায়গায় ছাত্রদের পাঠায় দিচ্ছি। এই জাতীয় উৎসব বানানোর জন্য আমি মিশন নিয়ে গেছি। দিন, মাস, বছর বদলে গুটি কয়েক মানুষের বর্ষবরণ শোভাযাত্রা সার্বজনীন রূপ নেয়। 1996 সালে আনন্দ শোভাযাত্রার নাম বদলে করা হয় মঙ্গল শোভাযাত্রা। নাম পরিবর্তনের প্রেক্ষাপট এখনও অজানা শুরুর আয়োজকদের। এ নিয়ে ক্ষোভ আছে অনুযোগও। বলছেন, নাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটি হয়ে যায় গোষ্ঠীর বিরুদ্ধে গোষ্ঠীর ঘৃণা ছড়ানোর মাধ্যম। নামটা ওনারা কেন চেঞ্জ করছিল, এখানে তখন না শুধু চারুকলার ব্যাপার ছিল না, এখানে বাংলাদেশের সাংস্কৃতিক মিডিয়া মোগল বলি যারা, সাংস্কৃতিক বিভাগটাকে যারা কুপ করে আসে, দখল করে আসে ছিল আর কি, এদের অংশগ্রহণ আছে যে এটা নামটা চেঞ্জ করছে। এবং নাম চেঞ্জ করাতে কি এমন চেঞ্জ হয়েছে আমি এটা জানি না। প্রতিটা অঞ্চলে কৃষ্টি অনুযায়ী তাদের বর্ষবরণের সাথে নাম আলাদা হতে পারবে হলো এই ধরন, তারপরে তাদের কৃষ্টি অনুযায়ী আলাদা আলাদা ধরনের ভাবে করবে, তাতে বৈচিত্র্যতা আসে। এবার আবারও পুরনো নামে ফিরছে বৈশাখের শোভাযাত্রা, তাতেই খুশি উদ্যোক্তারা। বলছেন, নামের ব্যবচ্ছেদ কেবল বিদ্বেষী ছড়ায়, ঐক্যের বাণী নয়। তাই সব দলমতের রং বদলে নতুন বাংলাদেশে বর্ষবরণ হোক আরও রঙিন, আরও সার্বজনীন। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। এদিকে বর্ষবরণে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন ছায়ানটের নির্বাহী সভাপতি ডাক্তার সারওয়ার আলী। বিকেলে ধানমন্ডিতে ছায়ানট ভবনে সংবাদ সম্মেলনে বর্ষবরণে নিজেদের প্রস্তুতি তুলে ধরেন সংগঠনটির নির্বাহী সভাপতি। বলেন, এবার সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে পারবে বর্ষবরণ উৎসবে। ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সঞ্জিদা খাতুনকে ছাড়াই আয়োজন করতে যাচ্ছে বাংলা নববর্ষের বাংলা বর্ষবরণের 58তম আয়োজন, যেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে 9টি সম্মেলন, 12টি একক গান এবং 3টি পাঠ। 150 জন শিল্পী অংশ নেবেন এবারে রমনা বটমূলের বর্ষবরণের আয়োজনে। মনে করে নববর্ষের রমনা বটমূলের আয়োজনে গান ও পাঠের আবহের মধ্যে প্রতিজনের হৃদয়ে বাঙালি জাতিসত্তার উন্মোচন ঘটে।
এটি বাঙালি প্রাণের উৎসব, একমাত্র অসাম্প্রদায়িক উৎসব। ইসরায়েলি গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ঢাকায় আজও বিক্ষোভ হয়েছে। দুপুরে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সহ বেশ কয়েকটি ইসলামিক দল এবং সাধারণ মুসল্লিরাও ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করে। গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে অংশ নেয় কয়েকটি ইসলামী দল ও সংগঠন। তাদের সাথে যোগ দেয় সাধারণ মুসল্লিরাও। কণ্ঠে জায়নবাদ বিরোধী স্লোগান, হাতে ফিলিস্তিনের পতাকা। বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্ক ঘুরে আবারও পুরনো পল্টন মোড়ে এসে শেষ হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আমেরিকার সহায়তায় ইসরায়েলি বাহিনী গাজায় যে গণহত্যা চালাচ্ছে তা আন্তর্জাতিক মানবাধিকার ও যুদ্ধনীতির পরিপন্থী। এ সময় ইসলামী মোড়ল রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেন বিক্ষোভকারীরা। মুসলিম নেতৃবৃন্দরা বলতে চাই, আপনারা রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের বিচার করুন, না কিন্তু আমাদের পথ জানা আছে। যতদিন বাইতুল মুকাদ্দাস মুক্ত না হবে, বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানরা প্রয়োজনে ইসরায়েলকে তো উৎখাত করবে, আমেরিকার মরলিপনাও ভেঙে দিবে। এরপরেও এই যুদ্ধ বন্ধ করতে হবে এবং ফিলিস্তিন মুক্ত করতে হবে, বাইতুল মুকাদ্দাস মুক্ত করতে হবে, তাহলেই আমাদের এই বিক্ষোভ থামবে। ফিলিস্তিনের চলমান আগ্রাসন ও গণহত্যা বন্ধে সবাইকে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে আজও বিক্ষোভ মিছিল হয়েছে। চলমান গণহত্যায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া এবং মোনাজাত হয় মাদারীপুরে। বাদ-জুম্মা জেলা সদর এবং উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এ সময় ফিলিস্তিনবাসীর পাশে থাকতে বিশ্ব নেতাদের প্রতি অনুরোধ জানানো হয়। অন্যদিকে যুদ্ধ বন্ধের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে হেফাজতে ইসলামের জেলা শাখা। বিকেলে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় শেখ হাসিনার মতন ডক্টর ইউনূস সরকার যেন ইসরায়েলের পণ্য বাংলাদেশে অনুমোদন না দেয় সেই আশা ব্যক্ত করেন তারা। সকালে নীলফামারী চৌরঙ্গি মোড়ে গণ আন্দোলন কর্মসূচি পালন করে ছাত্র জনতা। অংশ নেয় জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের 5 শতাধিক শিক্ষার্থী। এ সময় সারা বিশ্বের মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা। এছাড়া ঝালকাঠিতেও ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকালে কাঁঠালিয়ায় বিনা পানি বাজারে তৌহিদি জনতার ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। এরপর বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল হয়েছে নারায়ণগঞ্জে। চাষড়ায় আলাদাভাবে কর্মসূচি পালন করে 2টি ইসলামী সংগঠন। এ সময় বক্তারা বিশ্বের সব মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। আর একই কর্মসূচি পালিত হয়েছে সাভারের হেমায়েতপুর বাস স্ট্যান্ডে। এতে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠিত হয় বিক্ষোভ এবং সমাবেশ। এ সময় বক্তারা ইসরায়েলি সব পণ্য বয়কটের ঘোষণা দেন। জুমার নামাজের পর সিরাজগঞ্জের বেলকুচিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন কামারপাড়া শেরনগরের সাধারণ মানুষ। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণাও দেওয়া হয় এখান থেকে। মানববন্ধন এবং সমাবেশ হয়েছে জামালপুরে। এ সময় গাজায় গণহত্যা বন্ধের দাবি জানান বক্তারা, দেন ইসরায়েল বিরোধী নানান স্লোগান। এছাড়া ভোলায় সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বেরিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা গাজায় গণহত্যা বন্ধের দাবি জানান।
বর্তমান সরকারের ৫ বছর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বলেন, বিএনপির ক্ষমতার জন্য লালায়িত নয়, জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দিতেই নির্বাচনের কথা বলছে। দুপুরে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বিশেষ কাউন্সিলে এসব কথা বলেন সেলিমা রহমান। তিনি বলেন, দেশের স্থিতিশীলতা এবং গণতন্ত্র ফিরিয়ে আনতেই দ্রুত নির্বাচনের কথা বলছে বিএনপি। ষড়যন্ত্র মোকাবেলায় নির্বাচিত সরকার প্রয়োজন। দলটির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, নির্বাচিত সরকার আসলে দেশের অস্থিতিশীলতা দূর হবে, যে ষড়যন্ত্র চলছে তা প্রতিহত করা সম্ভব হবে। সেলিমা রহমান বলেন, ডক্টর ইউনূস দুই কথার মানুষ নন। তিনি আশা করেন প্রধান উপদেষ্টার কথা মতো ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি কোনো সময় ক্ষমতার জন্য লালায়িত না, তাহলে তারা এত নির্যাতিত, এত নিপীড়িত হলেও বিএনপি থেকে একটা কর্মীও পলায়ন করে নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন, এই সরকারকে 5 বছর ক্ষমতায় তারা রাখতে চায়। দেশ নাকি রাখতে চায়। দেশ কি রাখতে চায় আমরা জানি। 5 বছর থাকার মতো এই সরকারের কোনো অধিকার নাই। সাভারে একই দিনে দুটি চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় সাভার পরিবহনের যাত্রীবাহী বাসে কয়েকজন ছিনতাইকারী উঠে পড়ে। তারা যাত্রীদের ভয় ভীতি দেখিয়ে সর্বস্ব কেড়ে নেয়। এর কিছুক্ষণ পর একই মহাসড়কের সিএনবি এলাকায় রাজধানীর পরিবহনের বাসে ঘটে আরেকটি ছিনতাইয়ের ঘটনা। 3 ছিনতাইকারী বাসে উঠে ধারালো অস্ত্রের মুখে নগদ টাকা এবং স্বর্ণালংকার লুটে নিয়ে যায়। দিনে দুপুরে ঘটে যাওয়া এসব ঘটনায় আতঙ্ক বিরাজ করছে যাত্রী চালকদের মাঝে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মা ছেলে সহ একই পরিবারের 3 জনের বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, মাদকাসক্ত স্বামীর রোষানলে প্রাণ হারিয়েছে পরিবারের 3 সদস্য। 4-5 দিন আগে তাদের হত্যা করে মাটি চাপা দেয় অভিযুক্ত ইয়াসিন। এই ঘটনাটাকে আটক করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ এবং ঘটনার তদন্ত। সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকা। একটি কুকুর মাটি খুঁড়তেই বেরিয়ে আসে মানুষের একটি হাত। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পরে পুলিশ একে একে উদ্ধার করে 2 নারী ও 1 শিশুর ছিন্ন বিচ্ছিন্ন মরদেহ। আজকে সকালবেলা এখানে লাশ পাওয়া গেছে, মানে কুকুর এসে মাটি নাড়া সরাইছে, তখন হাত বেরিয়ে গেছে। নিখোঁজ ছিল কতদিন ধরে তারা? বাসা থেকে নিখোঁজ ছিল 4 দিন যাবত। শুনতে পারছি যে এখানে হাত পাওয়া যাইতেছে। আমি হাত শুধু কি এটা আইসি দূর হয়ে যায় দিয়ে যায়, আসলে হাত দেখা যায়, আবার হাতের একটা পাও দেখা যায়। প্রতিবেশীরা জানায়, নিহতরা হলেন অটোরিকশা চালক ইয়াসিনের স্ত্রী লামিয়া আক্তার, শিশু সন্তান আব্দুল্লাহ ও লামিয়ার বড় বোন স্বপ্না। লামিয়া পেশায় গার্মেন্টস কর্মী ছিলেন। 7 এপ্রিল থেকেই খোঁজ মিলছিল না এই 3 জনের। আমরা 2 বোন থাকলাম, গার্মেন্টসে চাকরি করি। আর ওই যে বোনটা প্রতিবন্ধী, ওই বোনে বাচ্চাটা রাহার ভিক্ষা করে। আলাম কই তোর স্বামী কোনটা? তো আমার স্বামী নেশা করে দেখিয়া আমার শাশুড়ি 3 মাসের জন্য জেলও দিছে। পুলিশ বলছে, ইয়াসিন মাদকাসক্ত। প্রায়ই টাকার জন্য লামিয়াকে মারধর করত সে। কদিন আগে ইয়াসিনের মা তাকে পুলিশে তুলে দেয়। ধারণা, সেই ক্ষোভ থেকেই জেল থেকে বেরিয়ে 3-4 দিন আগে 3 জনকে খুন করে ইয়াসিন। লামিয়া আক্তারের হাজবেন্ড নেশাগ্রস্ত ছিল, তার সাথে তার সম্পর্ক ভালো ছিল না, যেগুলা তর্ক বিতর্ক, এবং সে কোনো ইনকাম উপার্জনও করতো না। প্রাথমিকভাবে আমাদের ধারণা ওই কাজটা করেছে ইয়াসিন আলী, তার হাজবেন্ড, লামিয়ার হাজবেন্ড, সেই কাজটা করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিচ্ছে পুলিশ। জিজ্ঞাসাবাদে হেফাজতে নেওয়া হয়েছে ইয়াসিনকে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ভোলায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ ঘিরে তুলকালাম কাণ্ড। ক্ষুব্ধ স্বজন এবং জনতার হামলার শিকার হলেন অভিযুক্ত চিকিৎসক। তদন্তের পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, এই নিয়েই এমন তুলকালাম ভোলায়। অভিযুক্ত চিকিৎসককে ক্ষুব্ধ স্বজন জনতার হামলা। জেলা সদরের মাকসুদুর রহমান হঠাৎ অসুস্থ হলে জুমার নামাজের আগে নেওয়া হয় সদর হাসপাতালে। সে সময় জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ছিলেন নাইমুল হাসনাত। স্বজনদের অভিযোগ, চিকিৎসা না দিয়েই নামাজে চলে যান নাইমুল। তার অবহেলাতেই রোগীর মৃত্যুর অভিযোগ করেন তারা। শুরু করেন বিক্ষোভ। পরে অভিযুক্ত চিকিৎসককে উদ্ধার করে বাড়ি নেওয়ার সময় হামলা চালায় ক্ষুব্ধ জনতা। ডাক্তার ট্রিটমেন্ট না দিয়া ডাক্তার চলে গেছে মসজিদে, খরচ করতে সুন্দর করতে বইয়া আবার সিগারেটও গেছে খায়া, তারপরে আইসা দেয় রুগী আর রুগী দেয়। রুগী হাসপাতাল চিকিৎসা অবস্থায় সুস্থ, মানে সে অস্থির করতে, কিন্তু ডাক্তার আসার পর সে লেগছে কি বাসায় রুগী মারা গেছে।
বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। জানান, চিকিৎসা অবহেলা প্রমাণিত হলে নেওয়া হবে ব্যবস্থা। অভিযোগ নিয়ে যে কথাটা হয়েছে সেটা আমি শুনেছি, আমি তাদের সঙ্গে কথা বলেছি। আসলে এখন তো এমার্জেন্সির সময় অনেকগুলি চাপ আছে, চলছে অফিস বন্ধের দিন। আমি কালকে সকালবেলা তাদের প্রতিনিধি আসতে বলছি, তাদের প্রতিনিধি নিয়ে আমাদের ডাক্তারের কী অবস্থা ছিল ওটা আমরা দেখবো। অফিসিয়ালি যদ্দূর চাপ ব্যবস্থা, আইনগত ব্যবস্থা এটা আমি নেব। অভিযোগ পেলে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পুলিশও। রাকিব সরকার, যমুনা নিউজ। রেলের বিশেষায়িত হাসপাতালগুলোতে শুধু কর্মকর্তা কর্মচারীরা নয়, এখন থেকে সর্বস্তরের মানুষ চিকিৎসার সুযোগ পাবে। সন্ধ্যায় রেলের পূর্বাঞ্চল কার্যালয় সিআরবিতে মতবিনিময় সভায় এই কথা জানান রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। বলেন, রেলওয়ে হাসপাতালটিতে বিশেষ চিকিৎসক নিয়োগ দেওয়া হবে, রোগীদের সেবা নিশ্চিত করবেন তারা। উন্নয়ন করা হবে নানান অবকাঠামোর, নিয়মিত তদারকি করা হবে। এছাড়া রেলওয়ে কর্মীরা দায়িত্ব পালনে কেউ বাধা দিলে কিংবা হামলা করলে তাদের আইনের আওতায় আনা হবে। সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার কথাও জানান তিনি। এই হাসপাতালগুলোকে রেলওয়ে হাসপাতাল এবং জেনারেল হাসপাতাল করে দেব। মানে এর ফলে হচ্ছে যে রেলের লোক ছাড়াও এখানে যে কোনো সাধারণ রোগী চিকিৎসা গ্রহণ করতে পারবেন। এবং এটা আমরা এমওইউ সহসা করব সমস্ত রেলওয়ে হাসপাতালের জন্য। কয়েকটি পরিবার এবং গোষ্ঠীর পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে 1 বছরেরও বেশি সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বিকেলে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা বলেন তিনি। গভর্নর বলেন, দেশে মূল্যস্ফীতি কমে আসলেও তা সন্তোষজনক নয়, এটা আরও কমানোর চেষ্টা চলছে। এছাড়া দেশের রেমিটেন্স 26% বেড়েছে, রিজার্ভও আছে স্থিতিশীল পর্যায়ে, বেড়েছে রপ্তানিও। তাই দেশ আর্থিক স্বস্তির মধ্যে আছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। অ্যাসেটগুলোকে ফ্রিজ করার জন্য চেষ্টা করব আমরা। সেই ব্যাপারে আমরা বিভিন্ন দেশের যেসব আছে সরকারি প্রতিষ্ঠান আছে তাদের সাথে আমরা আলাপ করছি। আমরা মিউচুয়াল যেটাকে MLA লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের ব্যাপারে আমরা চিঠি পাঠাচ্ছি। সদ্য শেষ হওয়া বিনিয়োগ সম্মেলনে কতটা প্রতিশ্রুতি পাওয়া গেছে এটা মূল বিবেচ্য নয়, বরং উদ্যোক্তাদের মাঝে আস্থা তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টা এবং বিডা চেয়ারম্যানের ব্র্যান্ড ইমেজ কাজে লাগানো গিয়েছে, তৈরি হয়েছে পথরেখা। বিনিয়োগের অন্যতম শর্ত সুশাসন প্রতিষ্ঠার, সেই জায়গায় কাজ করা হচ্ছে এমন বার্তাও পৌঁছানো গিয়েছে। কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করা গেলে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যেই সম্মেলনের সুফল মিলবে বলে মনে করেন বিশ্লেষকরা। বিশাল আয়োজনের মাধ্যমে 4 দিন ধরে দেশি বিদেশি বিনিয়োগকারীদের নতুন বাংলাদেশ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তুলে ধরা হয়েছে 2035 সালের বাংলাদেশের রূপরেখা। বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে বিশ্বের কাছে বাংলাদেশের ব্যবসার পরিবেশ তুলে ধরা হয়েছে বলে মনে করেন স্থানীয় ব্যবসায়ীরা। বলছেন, চ্যালেঞ্জ মোকাবেলার উদ্যোগও দেখা যাচ্ছে। এখন সবচেয়ে চ্যালেঞ্জিং যে বিষয় হচ্ছে, এই বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে বিনিয়োগকারীদের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী যে সমস্যাগুলি বাংলাদেশে বিদ্যমান আছে সেগুলি অচিরেই দূরীভূত হবে। এর মাধ্যমে দেশি এবং বিদেশি বিনিয়োগকারীরা ভবিষ্যতে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য আরও আগ্রহী হয়ে উঠবে। এই সম্মেলনে দেশে দীর্ঘমেয়াদী বিনিয়োগের একটি পাইপলাইন তৈরি হয়েছে। উদ্যোক্তা ও সরকারের মাঝে নেটওয়ার্ক তৈরি হয়েছে। তবে বিনিয়োগ বাস্তবায়ন হতে 18 থেকে 24 মাস সময় প্রয়োজন। ফলে এই নেটওয়ার্ক কাজে লাগিয়ে কার্যক্রম এগিয়ে নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। এবার কিছু কাজ করেছে, যেমন আমাদের নীতির যে ধারাবাহিকতা, সেটার জন্য বিভিন্ন রাজনৈতিক দলকে তারা ডেকেছে। তো সুতরাং উদ্যোগগুলো নিয়েছে ঠিক আছে, কিন্তু এটার বাস্তবায়নটা অপেক্ষা করতে হবে। বাস্তবায়নের জন্য যে বাধাগুলো এসছে সেই বাধাগুলোকে স্পেসিফিক অ্যাড্রেস করা ছাড়া আমরা কিন্তু খুব একটা আশাবাদী না। সম্মেলনে উপস্থিত ছিলেন প্রায় 450 বিদেশি প্রতিনিধি। উঠে আসে নীতির ধারাবাহিকতা ও দুর্নীতির মতো বিষয়। আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে পারলে বিনিয়োগের জন্য সহায়ক পরিবেশ তৈরি হবে বলে মনে করেন উদ্যোক্তারা। এবং এর ফলে বিদেশি ইনভেস্টররা যে পরিমাণ একটা সম্মান এখানে পেয়েছে বা আগ্রহ দেখেছে বাংলাদেশ সরকারের, এতে তারা কিন্তু উৎসাহিত হয়েছে এবং তারা মনে করছে যে সরকারের সর্বোচ্চ মহল থেকে প্রত্যেকে যেভাবে তাদেরকে সমাদৃত করেছে, তারা এখানে কিছু ভালো একটা কিছু পাবে। তাদের ওই আস্থাটা আমার বিশ্বাস যে অর্জন হয়েছে। চীন মার্কিন বাণিজ্য যুদ্ধাবস্থায় বাংলাদেশের জন্য সম্ভাবনার নতুন দুয়ার উন্মুক্ত হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। কিছু বিদেশি বিনিয়োগ আসতে পারে এবং আসাটাই স্বাভাবিক,
তো এখন এই যেহেতু বিনিয়োগ সম্মেলন হলো, অনেকে আগ্রহী, চীনও আগ্রহী। চীনের হয়তো এই 100টা কোম্পানির কথা বলেছেন, কিন্তু হয়তো 500-1000 কোম্পানিও আসতে পারে, তার কারণ তাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য বিরোধ চলছে। তো এই অবস্থায় আমি মনে করি যে বাংলাদেশের জন্য হয়তো বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা সুসময় সামনের দিকে দেখতে পাবো। সম্মেলনে পোশাক খাতের চীনা প্রতিষ্ঠান হান্ডার সঙ্গে $15 কোটি চুক্তি হয়েছে। এছাড়া বাংলাদেশি আরেকটি কোম্পানি শপাপ $11 কোটি বিনিয়োগ পেয়েছে। এসেছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণের প্রতিশ্রুতি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে তরুণীকে হত্যার ঘটনায় অভিযুক্ত নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে কক্সবাজার জেলার রামু উপজেলা থেকে নাজিমকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত 9 মার্চ রাতে আপন খালাতো বোনের মেয়েকে ধর্ষণের চেষ্টা করে সে ব্যর্থ হয়ে তরুণীকে হত্যা করে বাথরুমে ফেলে রাখে। ঘটনা জানাজানি হলে মেয়ের নানা নানিকেও কুপিয়ে জখম করেন নাজিম। এই ঘটনার পর অভিযুক্ত নাজিম কক্সবাজারের রামুতে পালিয়ে যায়। পরে তরুণীর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। কক্সবাজার সিআইডির একটি টিম আমাদেরকে এই গ্রেপ্তার অভিযানে সহায়তা করে। তার নামে নিয়মিত মামলার রেকর্ড হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সুপর্দ করা হবে। তদন্ত চলমান রয়েছে। পরবর্তী সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে পুলিশ রিপোর্ট প্রদান করা হবে। পাহাড়ে সক্রিয় একাধিক আঞ্চলিক সশস্ত্র সংগঠন, যাদের মধ্যকার রক্তক্ষয়ী সংঘাতে প্রায় উত্তপ্ত থাকে 3 পার্বত্য জেলা। অপহরণ করে মুক্তিপণ আদায়, চাঁদাবাজি, হত্যাকাণ্ড, অস্ত্রের ঝনঝনানি সহ এসব বাহিনীর নানা অপকর্মের কারণে আতঙ্কে স্থানীয়রা। সংঘাতে অশান্ত পাহাড়, ব্যাহত হচ্ছে উন্নয়ন। 3 পার্বত্য জেলা ঘুরে সাইদুর রশিদ ইভানের তোলা ছবিতে শহীদুল সুমনের রিপোর্টে বিস্তারিত। পার্বত্য চট্টগ্রামে আধিপত্যের জেরে বিবদমান বেশ কয়েকটি সশস্ত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ, নিরীহ মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায়, ব্যাপক চাঁদাবাজি এই অঞ্চলের নিয়মিত চিত্র। 3 পার্বত্য জেলায় এমন অন্তত অর্ধ ডজন আঞ্চলিক সশস্ত্র সংগঠন সক্রিয়। এর মধ্যে ইউপিডিএফ ও জেএসএস সবচেয়ে বেশি আগ্রাসী হিসেবে পরিচিত। এসব সংগঠনের আছে নিজস্ব বাহিনী, আছে নির্দিষ্ট ইউনিফর্ম, ব্যবহার করে মর্টার শেল, রকেট লঞ্চার, এলএমজি, এসএমজি, AK-47, স্নাইপার রাইফেলের মতো ভারী ভারী সব অস্ত্র। খুব শক্তিশালী একটা দল। পার্বত্য চট্টগ্রামে হরহামেশাই মানুষ মরে যায় এবং কেউ অপহরণ করে অস্ত্র মুখে তুলে নিয়ে যায়। জাতির জন্য কথা বলে, কিন্তু তারা তো জাতটাকে দেশটাকে ধ্বংস করতেছে। তারা সেনাবাহিনীর মধ্যেও দেখিনি এত বড় বহর, সুশৃঙ্খল সারিবদ্ধভাবে তারা অস্ত্র সুসজ্জিতভাবে তারা যাচ্ছে। তারা ওপেন চলাফেরা করতেছে, তাদের পোশাক পরিধান করে চলাফেরা করতেছে অস্ত্র নিয়ে। কিন্তু আমরা খুব আতঙ্কিত, কোনো পরিশোধ করতে পারছি না, মিটিং করতে পারছি না, কোনো এলাকার বাসাবাস করতে পারছি না। এক পরিসংখ্যান মতে 2009 থেকে 2024 সাল পর্যন্ত 15 বছরে 3 পার্বত্য জেলায় জেএসএস ও ইউপিডিএফ এর হাতে প্রাণ গেছে অন্তত 526 জন পাহাড়ি বাঙালির। অপহরণের শিকার হয়েছেন 1253 জন, যার বেশিরভাগ ঘটনারই কোনো বিচার হয়নি। আমরা এলাকাবাসী জিম্মি এবং আতঙ্কিত। মানুষ কিন্তু সব শান্তি চায়, কিন্তু কোনো অশান্তি চায় না। তবে আমাদের গ্রাম কিন্তু অনিরাপত্তার মধ্যে আছে। গোলাগুলি ওই জায়গার মধ্যে গোলাগুলি, তো আমাদের এলাকার মধ্যে এরকম গোলাগুলি, তারা নিজেরাই গোলাগুলি বর্ষণের কারণে আমরা বাইরে হতে পারছি না। সশস্ত্র এসব সংগঠনের দৌরাত্ম্য ও অস্ত্রের ঝনঝনানির কারণে শান্তি শৃঙ্খলা বিনষ্টের পাশাপাশি ব্যাহত হচ্ছে পাহাড়ের উন্নয়ন কার্যক্রম। কিছু কিছু যখন বিচ্যুতি ঘটে সেটি অবশ্যই আমাদেরকে ইম্প্যাক্ট করে, যেটি আসলে আবার পূর্বাবস্থায় ফিরে আসে আমাদের এখানে, যেহেতু বিভিন্ন বাহিনী রয়েছেন তাদের তৎপরতার কারণে। শুধু যে খাগড়াছড়ি নট দ্যাট, এটা খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান মিলিয়ে এগুলো ঘটে থাকে। অনেক সময় আমরা ডেড বডি পাই না। এমন পরিস্থিতির নেপথ্যে আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং পার্শ্ববর্তী দেশ থেকে সহজে অস্ত্র প্রাপ্তিকে দুষছেন বিশেষজ্ঞরা। ওদেরও কিছু এরকম সন্ত্রাসী গ্রুপ আছে, ওদের সন্ত্রাসী গ্রুপদের সাথে আতাত করে এগুলো নিয়ে আসে। আপনারা জেনেছেন ইন্ডিয়ান আর্মিরাও কিন্তু 2-1টা এরকম চালান ধরেছে। রাজনৈতিক, সামরিক, নিরাপত্তাগত দিক থেকে বিবেচনা করে এটা ঠিক করতে হবে, তা না হলে এটা একটা ক্রাইম জোনে পরিণত হবে। যেখানে যেখানে সেনাবাহিনী উড্র করেছে সেইখানে পুনঃস্থাপন করার মাধ্যমে আবার পুনরায় সে কাজগুলো করার মাধ্যমে সন্ত্রাসী যে হোক, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে গোষ্ঠীর হোক, তাদেরকে গ্রেপ্তার করা, এটার মাধ্যমে ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। শহীদুল সুমন, যমুনা নিউজ, বান্দরবান।
এবারে পরিবর্তন হচ্ছে বাংলাদেশ পুলিশের লোগো। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ পুলিশের পোশাক এবং লোগো পরিবর্তনের প্রস্তাব ওঠে। এর মধ্যে পুলিশের নতুন পোশাকের বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে এক চিঠিতে লোগো পরিবর্তনের এই তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, শিগগিরই মন্ত্রণালয় নতুন লোগোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে। নতুন লোগোতে থাকছে পানির উপর জাতীয় ফুল শাপলা, ধান গমের শীষ এবং পাট পাতার টবে লেখা পুলিশ। বর্তমানে লোগো থেকে বাদ পড়েছে পালতোলা নৌকো। লোগো পরিবর্তনের চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের বিদ্যমান মনোগ্রাম বা লোগো পরিবর্তনের গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই নতুন মনোগ্রাম বা লোগো চূড়ান্ত করা হলো, যা এরই মধ্যে কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়ে প্রজ্ঞাপন জারির অপেক্ষায়। ফুটবল শেষ পর্যন্ত নিজের দেয়া কথা রাখলেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। বাংলাদেশের জার্সিতে খেলার সবুজ সংকেত দিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম। বাংলাদেশের হয়ে খেলার প্রক্রিয়া অনেক দীর্ঘ হলেও জুন উইন্ডোর কথা মাথায় রেখেই দ্রুত সব কাজ শেষ করার আশ্বাস দিলেন বাফুফের এই শীর্ষ কর্তা। বাংলাদেশের ফুটবল পাড়ায় উত্তাপ ছড়াচ্ছিল যে আলোচনা, যে গুঞ্জন, সেই স্বপ্ন রূপ নিল বাস্তবে। নিজের দেয়া কথা রেখেছেন সামিত সোম। হামজার পর লাল সবুজের জার্সিতে খেলতে সম্মতি জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডা প্রবাসী এই ফুটবলার। নিজের শেকড়ের টানে আর দেশের হয়ে খেলতেই এই সিদ্ধান্ত নিয়েছেন সামিত সোম। আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন এবং আপনার মাধ্যমে আমি আমাদের সকল ফ্যান এবং সকল ফুটবল স্টেক হোল্ডার জানাতে চাই যে আজকে সমিত সোম কনফার্ম করেছে, আমার সাথে সরাসরি যোগাযোগ হয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেসেজের মাধ্যমে, যে উনি ইনশাল্লাহ ইচ্ছা পোষণ করেছে, উনি খেলতে চান। এখন উনি নিজেই বলেছেন যে ডিটেল আমার সাথে আলাপ করবে, তো আমরা হয়তো আজকে রাতে মোস্ট লাইকলি অথবা লেটেস্ট আগামীকাল একটা জুম মিটিং করব। বর্তমানে কানাডিয়ান টপ লিগে ব্যস্ত সময় পার করছেন সামিত। প্রিমিয়ার লিগের দল ক্যালিভারি এফসির হয়ে চ্যাম্পিয়নশিপের জন্য লড়ছেন এই মিডফিল্ডার। আগামী সপ্তাহে সামিতের জন্মসনদ পাওয়ার পরই শুরু হবে তার পাসপোর্টের কাজ। যেহেতু তিনি দুটি প্রীতি ম্যাচ খেলেছেন কানাডার জাতীয় দলের হয়ে, তাই কানাডা ফুটবল অ্যাসোসিয়েশনের পাশাপাশি বাংলাদেশের হয়ে খেলতে দরকার হবে ফিফা প্লেয়ার্স কমিটির ছাড়পত্র। যেহেতু পাসপোর্ট ও ছাড়পত্র পাওয়ার কাজটি দীর্ঘ সময়ের, তাই জুন উইন্ডোতে সামিতের খেলা নিয়ে রয়েছে শঙ্কা। তবে প্রক্রিয়া অনেক লম্বা হলেও যত দ্রুত সম্ভব আনুষ্ঠানিকতা সারার প্রচেষ্টা চালাচ্ছে বাফুফে। ফিফার ওখানে রেগুলেশনে কোনো অসুবিধা নাই, বাট ফিফার ওখানে প্রসেসটা কতদিন লাগে সেটা এটা তো আমাদের কন্ট্রোলে নাই। সেখানেও আমরা ডেফিনেটলি চাবো যে আমাদের সমাজের সভাপতি সেখানে তার সম্পর্ক খাটিয়ে যতটুকু এক্সপার্টাইট করতে পারে, বাট দ্যাট ইজ ম্যাক্সিমাম উইকেন্ড। ওখানে আমরা ইনফ্লুয়েন্স করতে পারবো না, ওখানে আমরা অনেক রিকোয়েস্ট করতে পারবো। সো উই উইল ট্রাই সবচেয়ে ফাস্ট থেকে কাজটা করার জন্য ইনশাআল্লাহ। আগামী জুনের 10 তারিখ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। প্রক্রিয়া দ্রুত এগুলে সেই ম্যাচে হামজার পাশাপাশি সামিতের মতো তারকাকেও দেখা যাবে লাল সবুজের জার্সিতে। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। একের পর এক পাল্টাপাল্টি পদক্ষেপে ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ। চীনের পণ্যে আরোপিত মার্কিন শুল্ক বাড়তে হয়েছে 145%, আর মার্কিন পণ্য আমদানিতে এখন চীনের শুল্ক 125%। বলা হচ্ছে তাদের এই বাণিজ্য যুদ্ধের প্রভাব পড়বে দুই দেশের সয়াবিন তেল, ওষুধ, পেট্রোলিয়াম, ইলেকট্রনিক সামগ্রী এবং মাইক্রোচিপ সহ বিভিন্ন জরুরি পণ্যের বাজারে। ব্যাপক ক্ষতির মুখে পড়ার শঙ্কায় চীন এবং যুক্তরাষ্ট্রের ভোক্তারা। মেক্সিকো কানাডার পর যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীন। গত বছরও দুদেশের মধ্যে $58,000 কোটি বাণিজ্য হয়েছে। 2024 সালে যুক্তরাষ্ট্র থেকে চীন যেসব পণ্য আমদানি করেছে তার বড় অংশই সয়াবিন। এছাড়া বিপুল পরিমাণ ওষুধ ও পেট্রোলিয়ামও আমদানি করেছে দেশটি। অন্যদিকে চীন থেকে যুক্তরাষ্ট্র মূলত আমদানি করে ইলেকট্রনিক্স পণ্য, কম্পিউটার, খেলনা ও ব্যাটারি। এসব ব্যাটারি বৈদ্যুতিক গাড়ি তৈরিতে প্রয়োজন। পাল্টাপাল্টি শুল্ক আরোপের জেরে দেশগুলো এখন এসব পণ্যের দাম বাড়তে পারে কয়েক গুণ। ফলে মূল্যস্ফীতির শঙ্কায় ক্রেতা ও ব্যবসায়ীরা। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দোকানগুলোর প্রায় 90% খেলনাই চীনের তৈরি। তাদের উপর শুল্ক বাড়ালে নিশ্চিতভাবেই দাম বাড়বে। আমাদের দেশে তৈরি করতে পারলে সেটি অসাধারণ হবে, কিন্তু খেলনা তৈরির কোনো যন্ত্রাংশ যুক্তরাষ্ট্রের নেই। চাইলেও 2-1 মাসে পরিস্থিতি বদলানো সম্ভব নয়। আমি অবশ্যই চিন্তিত। বাণিজ্য যুদ্ধ দুই দেশের অর্থনীতির উপর প্রভাব ফেলবে, যার কারণে বাড়তে পারে মুদ্রাস্ফীতি। দুদেশের জনগণের জন্য এটি ভালো কিছু বয়ে আনবে না। আশা করছি দ্রুত এই বাণিজ্য যুদ্ধ শেষ হবে। বাণিজ্য যুদ্ধের জেরে প্রভাবশালী দুই দেশ পরস্পরের বিরুদ্ধে আরও পদক্ষেপ নিতে পারে ধারণা অর্থনীতিবিদদের। তামা ও লিথিয়ামের পাশাপাশি বিভিন্ন বিরল ধাতু পরিশোধনের জন্য পরিচিত চীন। বলা হচ্ছে বাণিজ্য যুদ্ধের জেরে সব ধাতু যুক্তরাষ্ট্রের প্রবেশে বাধা তৈরি করতে পারে দেশটি।
অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রযুক্তিগত বাধা তৈরি করলে উন্নত মাইক্রোচিপ পাওয়া কঠিন হবে চীনের। এসব মাইক্রোচিপ এআই প্রযুক্তির জন্য বেশ গুরুত্বপূর্ণ। পাশাপাশি কম্বোডিয়া, মেক্সিকো, ভিয়েতনাম সহ বিভিন্ন দেশকে চীনের সাথে বাণিজ্যিক সম্পর্ক না রাখতে চাপ তৈরির ইঙ্গিত দিয়েছে ট্রাম্প প্রশাসন। সামনে এই বাণিজ্য যুদ্ধ আরও ভয়াবহ রূপ নেওয়ার শঙ্কা তৈরি হয়েছে, যার প্রভাব পড়বে গোটা বিশ্বে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আন্তর্জাতিক গাজা জুড়ে গত 24 ঘন্টায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গিয়েছে কমপক্ষে 29 জন ফিলিস্তিনির। উপত্যকার বিভিন্ন স্থানে তেল আবিবের বর্বর হামলা চলছেই, ফলে প্রাণহানির সংখ্যা আরও বাড়ার সংখ্যা কর্তৃপক্ষের। বৃহস্পতিবার সকাল থেকে চালানো হামলায় গাজা সিটিতেই মৃত্যু হয়েছে 13 জনের। এখন অনেকে চাপা পড়ে আছে ধ্বংসস্তূপের নিচে। এদিকে শুক্রবার খান ইউনিসে নতুন করে পৃথক দুটি হামলায় কমপক্ষে 14 জনের মৃত্যু হয়েছে। শেখ নাসের এলাকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 8 জনের মৃত্যু হয়। পরে কাতিবা এলাকাতেও বর্বরতা চালায় তেল আবিব, যাতে প্রাণ যায় আরও 6 জনের। ভারতের বিহার এবং উত্তরপ্রদেশে ঝড় এবং বজ্রপাতে কমপক্ষে 48 ঘন্টায় 100 জনের মৃত্যু হয়েছে, যেখানে আরও আহত হয়েছে শতাধিক। বর্ষা মৌসুম শুরুর আগেই তীব্র ঝড়ের কবলে পড়েছে বিহার। 11 জেলায় মৃত্যু হয়েছে 82 জনের। প্রাণহানি আরও বাড়তে পারে বলে শঙ্কা কর্তৃপক্ষের। এরই মধ্যে নিহতদের পরিবারকে 4 লাখ রুপি করে সহায়তার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। অন্যদিকে উত্তরপ্রদেশে প্রাণ গেছে 18 জনের। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে আগামী সোমবার পর্যন্ত তীব্র ঝড়, বৃষ্টি এবং বজ্রপাতের শঙ্কা কর্তৃপক্ষের। পশ্চিমবঙ্গে সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। এই ছিল এখনকার মতো আমাদের রাতের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।